ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল রিয়াল মাদ্রিদও খেলছে না এবার, বায়ার্ন মিউনিখও খেলছে না, লিভারপুলও খেলছে না। তাদের ডোমিনেশন পাওয়ার যেটা ছিল ওটাকে ধ্বংস করে দিল যে প্যারিস সেন্ট জার্মান। এখন ওয়ার্ল্ড ফুটবলের যেটা ক্লাব লেভেলের ফুটবল, এখানে বিগ জায়ান্ট টিম এখন প্যারিস সেন্ট জার্মান। প্যারিসের জার্মানকে আপনি কোনোভাবে ডেনাই করতে পারবেন, আপনি যত বড় ক্লাব ফুটবলের ফ্যান হন না কেন। আপনি প্যারিস সেন্ট জার্মানের এগেনস্টে কথা বলার সময় আপনাকে দুইবার ভাবতে হবে আপনি কোন দলের বিপক্ষে কথা বলছেন। প্যারিস সেন্ট জার্মান একটা সময় ছিল কৃষক লীগ হিসেবে সবাই ডেনাই করতো যে আরে ওর সাথে খেলা পড়ছে, তাহলে যে কোনোভাবে এই ম্যাচটা উইন হয়ে যাওয়া যাবে। এখন আগে বুড়া বুড়া সব প্লেয়ার প্যারিস সেন্ট জার্মানের মধ্যে খেলতো, এখন সেই আগের প্যারিস সেন্ট জার্মান আপনার চিন্তা ভাবনার মধ্যে আনা যাবে না। ব্যাক টু ব্যাক ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ খেলা, এটা চারটেখানে কথা নয়। এবং লুইস এনরিকের হাত ধরে স্টার স্টার প্লেয়ারদেরকে বাদ দিয়ে অ্যাভারেজ ফুটবল প্লেয়ারদেরকে নিয়ে তিনি যে দলটা বানাইলো, এটা আপনাকে বিশ্বাস করতে হবে যে কোচ বলে একটা কথা আছে এবং কোচের ট্যাটিক্স বলে একটা কথা আছে। আপনি যদি দলের মধ্যে 11 জন স্টার প্লেয়ার রাখেন, যদি কোচের গেম প্ল্যানিং যদি স্মুথ না হয়, স্মার্ট না হয় এবং রিয়েল ট্যাটিক্স ফলো না করে, তাহলে ওই দল কখনোই সাকসেস রেশিওতে যাবে না। সেই যদি একটা হিসাব করে বলি, এটা হচ্ছে যে রিয়াল মাদ্রিদে যেই দলটা ছিল গ্লাপটিকো দল, ওই জায়গার মধ্যে ডেভিড বেকহাম, কাকা, রোনালদো, জিদান, তারপরে রবার্তো কার্লোস, অনেক প্লেয়ার তারা একসাথে রিয়াল মাদ্রিদের হয়ে খেলছিল। দি গ্লাপটিকো বললেই এক নামেই পরিচিত ওই সময়ের দলটা। এতগুলা প্লেয়ারকে নেয়ার পরেও রিয়াল মাদ্রিদ সাকসেস পায় নাই। রিয়াল মাদ্রিদ সেই লেভেলের টিমটাও বানাইছিল কিন্তু সাকসেস পায় নাই। তখন বোঝা গেছিল যে নট অনলি স্টার প্লেয়ারদেরকে নিয়ে আপনি টিম বানাইলে যে সাকসেস হবেন, এইটা আপনার ধারণার থেকে বাদ দিয়ে দিতে হবে ফার্স্ট অফ অল। সেকেন্ড অফ যেই জিনিসটা সেটা হচ্ছে যে কোচ এবং কোচের ট্যাটিক্সকে আপনি কখনোই ডেনাই করতে পারবেন না। একজন কোচ চাইলে আপনার খেলার মুড পরিবর্তন করে দিতে পারে, একজন কোচ চাইলে আপনার দলটাকে ধ্বংস করে দিতে পারে। সেই জায়গায় লুইস এনরিকে ওয়ান অফ দি বেস্ট কোচ, যেই কিনা এখন ব্যাক টু ব্যাক ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ খেলতে যাচ্ছে। এটা প্যারিস সেন্ট জার্মানের কথা। এবং লুইস এনরিকে যখন ফার্স্ট টাইম বার্সেলোনার দায়িত্ব নিয়েছিল 2014-15 থেকে শুরু করে, এবং আপনার যে 17 সাল পর্যন্ত বার্সেলোনার ডাগ আউটে ছিলেন, লুইস এনরিকে MNS মেসি, নেইমার, সুয়ারেজ, এই তিনটা প্লেয়ারকে ওয়ার্ল্ডের ওয়ান অফ দি বেস্ট মানে ফ্রন্ট লাইনের প্লেয়ার হিসেবে তিনি বানাইছেন। এবং নেইমার, সুয়ারেজ, মেসি, MNS ওয়ার্ল্ড রেকর্ড করছিল, তারা একসাথে প্রায় 147 নাকি 150+ গোল করছে, যেটা কিনা রেকর্ড, এবং এটা এখনো পর্যন্ত কেউ বিট করতে পারে নাই। এরপরে তিনি ট্রেবল জিতে বার্সেলোনার হয়ে, এবং লুইস এনরিকের অধীনেই লাস্ট ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতে বার্সেলোনা। সেই লুইস এনরিকে এখন ব্যাক টু ব্যাক ফাইনাল খেলতেছে আপনার এই যে প্যারিস সেন্ট জার্মানের হয়ে। তাহলে আপনি কোনোভাবেই ডিনাই করতে পারবেন না, আমি প্যারিস সেন্ট জার্মানের কথাই বললাম, এটাই প্রথম ধাপ প্যারিস সেন্ট জার্মানের হয়ে। এবং এবার আসি আমরা আর্সেনালের পক্ষে। আর্সেনাল প্রমিজিং দল, এবং আর্সেনাল আপনার যে প্রিমিয়ার লিগের বেস্ট কয়েকটা দলের মধ্যে একটা ছিল। কিন্তু আর্সেনাল লাস্ট 20 বছরের ইতিহাসে তাদের যে ভরাডুবি, তারা এমন এমন সময় পার করে আসছে যেটা কিনা আর্সেনাল ফ্যানরা কখনোই সেই 2000 সালের যে সময়গুলো তাদের স্বর্ণালী গোল্ডেন পিরিয়ড, এগুলাতে তারা কখনো ফেস করে নেয়। যখন থিয়েরি অরিরা, মিকেল আর্টেটারা যখন এই আর্সেনাল হয়ে খেলতেছিল, তখন তাদের টিমটা ব্রাইট টিম। এবং আপনার যে প্রিমিয়ার লিগের যে দলগুলো থাকতো, ওইখানে আপনি কোনোভাবেই আর্সেনালকে বাদ দিতে পারবেন না। আপনি দেখেন যে এখন ম্যান সিটিকে যেভাবে কাউন্ট করা হচ্ছে, তখনকার ম্যান সিটিকে তেমনভাবে কাউন্ট করা হইতো না। ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনাল, ওরা বিগ টিম ছিল তখন প্রিমিয়ার লিগের মধ্যে। আর্সেন ওয়েঙ্গার চলে যাওয়ার পরে প্রিমিয়ার লিগের মধ্যে আপনার আর্সেনাল তেমন সুবিধা করতে পারে নাই, এবং শেষ পর্যন্ত এসে মিকেল আর্টেটার হাত ধরে আর্সেন ওয়েঙ্গারের যেটা পরবর্তী জার্নি, এটাকে পরিবর্তন করলো যে আর্সেনালের রাইট নাও যে ম্যানেজারটা আছে মিকেল আর্টেটা, তিনি ফর্মার আর্সেনাল প্লেয়ার। এবং ওয়ার্ল্ড ফুটবলের এমন নজির মানে তিনি এস্টাবলিশ করলো যেটা কিনা ঈর্ষণীয় ব্যাপার। এতে তিনি আর্সেনালের ডাগোডে বসে এই দলটার অ্যাটাকিং, ডিফেন্সিভ, মিডফিল্ডার লাইন থেকে সব কিছুকে আমূল পরিবর্তন করলো। এবং প্রিমিয়ার লিগ হোল্ডার তারা এখন, রাইট নাও তারা এখন প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন। ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ খেলতে যাচ্ছে আজকে রাত 10টায় তারা খেলবেন।
এই যে আর্সেনালের পরিবর্তন, এটা কি একদিনের? নো। ডেকান রাইস, সাকা, তারপরে এই যে সালিবা, তারপরে এই ব্রাজিলের আরো একজন ডিফেন্ডার যারা খেলতো, তারা অনেক স্ট্রাগল করছে এই এই আর্সেনালের হয়ে। ব্রুনো সাকা ট্যালেন্টেড প্লেয়ার, সে কিন্তু পারফেক্টলি নিজেকে প্রেজেন্টেশন করতে পারতেছিল না ভালো একটা কোচের অভাবে, এবং মিকেল আর্টেটা এসে তাকে পরিবর্তন করে দিল, ডেকান রাইসকে পরিবর্তন করে দিল, কায়েল হাওয়ার্ডকে পরিবর্তন করে দিল। জাদুর ছোঁয়া এই জায়গার মধ্যে আজকের যে ফাইনালটা হবে, আর্সেনাল নিজেদের নিজেদের যে স্মৃতির পাতাকে পুনরাবৃত্তি করার লক্ষ্যে তারা খেলবে, এটা 100% ট্রু। এবং খুব সম্ভবত যদি আজকে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ আর্সেনাল জিতেও যায়, অবাক হওয়ার মতন কিছু থাকবে না, কারণ ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতার মতন একটা যোগ্য দল যদি বায়ার্ন কোনোভাবে আর্সেনালকে বিট করে উঠে যেত, তাহলে এখানে একটা ব্যাপার স্যাপার থাকতো। এবং আর্সেনাল ব্যাক টু ব্যাক এই যে আপনার কম্পিটিশনের মধ্যে টিকে থাকার লড়াইটায় বায়ার্নকে পরাজয় করে আপনার অ্যাথলেটিকো মাদ্রিদকে বায়ার্ন কেন অ্যাথলেটিকো মাদ্রিদকে তারা বিট করে এরপরে আপনার এই জায়গার মধ্যে আসছে, তাহলে আপনাকে বুঝতে হবে এখানে আর্সেনাল অনেক স্পেশাল একটা দল। বিশেষ করে টেকটিক্যাল ব্যাপার স্যাপারের ক্ষেত্রে এটা হচ্ছে যে আজকের যে খেলাটা, এখন দুই দলের সমীকরণের ব্যাপার স্যাপার আছে এই জায়গার মধ্যে, আপনার সমানে সমান যে লড়াইগুলো, এই লড়াইগুলো কিছুটা একজন আরেকজনের পক্ষেই সমান সমান অবস্থানে, কিন্তু কোচের ট্যাটিক্স এবং আপনি দেখেন 2-3 বছর আগের প্যারিস সেন্ট জার্মানের কোচের ট্যাটিক্স এখনের কোচের ট্যাটিক্স অনেক ডিফারেন্ট। এই খেলাটা হাই প্রেসিং ফুটবল হবে, এটা নিঃসন্দেহে। এবং হাই প্রেসিং ফুটবল বেসিক্যালি কারা খেলবে? প্যারিস সেন্ট জার্মান খেলবে, কিন্তু পাশাপাশি কাউন্টার অ্যাটাক এবং এই যে কুইক কাউন্টার যেটা খেলা হয়, কিছুটা ডিফেন্সিভ করে তারপরে কুইক কাউন্টার খেলবে আপনার আর্সেনালের ডিফেন্ডাররা এখন প্রিমিয়ার লিগ এবং ওয়ার্ল্ড ফুটবলের ক্লাব লেভেলের যতগুলো ডিফেন্ডার আছে তাদের থেকে বেস্ট ডিফেন্ডার এখন আর্সেনাল এই জায়গার মধ্যে ডিফেন্ডারদের দিয়ে ম্যাচটাকে কন্ট্রোল করবে, এবং ডিফেন্ডাররা বড় পরীক্ষার মধ্যে থাকবে। ফার্স্ট অফ অল উসমান ডেম্বেলে, সেকেন্ড বার্সকালিয়া, এরপরে ডুয়ে, ওরা যখন অ্যাটাকিং লাইনের মধ্যে থাকবে তাদেরকে কন্ট্রোল করাটাই হচ্ছে যে আজকে আর্সেনালের সব থেকে বড় চ্যালেঞ্জ। তারা যদি এই 2-3টা খেলোয়াড়কে যদি কন্ট্রোল করতে পারে, তাহলে পুরো ম্যাচটাকে কন্ট্রোল করতে পারবে আর্সেনাল। এবং অপোজিটে যদি আমরা হিসাব করি, তাহলে এদিকে সাকারা আছে, ডেকান রাইস, তারপরে কায়েল হাওয়ার্ডরা, ওরা যদি কোচের ট্যাটিক্স অনুযায়ী যেভাবে করে কাউন্টারে ডিবক্সের মধ্যে ফক্সের মতন আক্রমণ করা স্টার্ট করে, ওইটা যদি তারা প্রপারলি করতে পারে, তাহলে এই খেলাটার প্রেডিকশনটা অন্যরকম হতে পারে, রেজাল্ট আর্সেনালের পক্ষেও চলে আসতে পারে। যদি আর্সেনালের পক্ষেও চলে আসে, এখানে অবাক হওয়ার মতন কিছুই থাকবে না। এবং দুইটা দলেরই ইতিহাস করার সুযোগ। প্রথম আপনার প্যারিস সেন্ট জার্মান ব্যাক টু ব্যাক তারা চ্যাম্পিয়ন্স লিগ জেতার একটা চান্স, এবং 20 বছর পরে আর্সেনালের আবারও সুযোগ নিজেদের সেই পুরনো ধাঁচের আবার দখলদারিত্ব ফিরিয়ে আনা। তাহলে আমার প্রেডিকশন কি হতে পারে? আমার প্রেডিকশন আপনার আর্সেনাল 2, প্যারিস সেন্ট জার্মান 2, এই ধরনের হতে পারে আমার প্রেডিকশনটা। দেখা যাক মাঠের মধ্যে খেলা আসলে কোন দিক দিয়ে যাইতেছে, এটাই সব থেকে বড় রেজাল্ট। তবে এই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালটা আপনাকে কখনোই বিরক্ত করবে না, যেভাবে করে গত বছরের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বিরক্তিকর হয়েছিল সেভাবে হবে না, এতটুকুই আশা করি। এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের মতনই হতে যাচ্ছে, এটার জন্য তো অপেক্ষা করতে হবে আমাদের।